যাদের হাত ধরে আমরা প্রথম হাঁটতে শিখেছিলাম, আজ তাদের হাতটাই সবচেয়ে বেশি কাঁপে। যাদের কণ্ঠের মধুময় সুরে ঘুম এসেছিল, আজ তাদের কণ্ঠেই সবচেয়ে বেশি নীরবতা। এই নীরবতার নাম প্রবীণ জীবন। এই নীরবতার মাঝেই প্রয়োজন এক মুঠো যত্ন। ভোর আসে প্রতিদিন, কিন্তু সবার জীবনে ভোর মানে নতুন আশা নয়। কিছু মানুষের জীবনে ভোর মানে আরও একটি অপেক্ষার দিন। এই মানুষগুলো একদিন আমাদের সকাল ছিলেন, আমাদের সাহস ছিলেন, আমাদের ছায়া ছিলেন। আজ তারা বসে থাকেন জানালার ধারে, সূর্যের আলো গুনে না, বরং সময় গুনে, যেটা এখন আর কারো হাতে নেই। প্রবীণ জীবন মানে শুধু বয়স বাড়া নয়, প্রবীণ জীবন মানে নিজেকে ধীরে ধীরে পেছনে সরিয়ে নেওয়া। এক সময় যারা সব সিদ্ধান্ত নিতেন, আজ তারা অনুমতির অপেক্ষায়। যে কণ্ঠে একদিন গল্প ছিল, গান ছিল, শাসন ছিল, আজ সেই কণ্ঠে নীরবতা বেশি। এই নীরবতাকে অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু এই নীরবতাই সবচেয়ে জোরে কথা বলে। শরীর ক্লান্ত হয়, হাড় ক্ষয় হয়, এটা স্বাভাবিক, কিন্তু মন ভেঙে যাওয়া স্বাভাবিক নয়। একাকিত্ব প্রবীণ জীবনের সবচেয়ে নীরব অসুখ। অনেক সময় তারা ভুলে যান নাম, তারিখ, পরিচিত মুখ। আমরা ভাবি ইচ্ছা করে করছে। না, এটা ইচ্ছা নয়, এটা অসুখ। এর নাম ডিমেনশিয়া। বাবা, ও বস। কি করছো বাবা? এই যে বসে আছি। কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার তো এই মাসের কলেজের বেতনটা দেওয়া হলো না। কলেজের বেতন দেওয়া হয়নি? না বাবা। কেন? আমি তো গতকাল তোর মার হাতে টাকা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো, কিন্তু মা তো আমাকে কিছু বললো না। তোর মা কিছু বলেনি? না বাবা, আমাকে তো কিছু বলেনি। কিছু বলেনি? না বাবা, আমাকে তো কিছু বলেইনি। ভাগ ভাগ আমার সামনে থেকে, ভাগ। দূর, আমার আর এসব ভাল লাগে না। জেমস, 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 স্যার 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 শান্ত হন স্যার, আমি আসছি তো স্যার, আমি আসছি স্যার। জেমস, ওই মেয়েটা কে দাঁড়িয়েছে? কে? ও আমাকে চাকু থেকে মারতে চাচ্ছে। না না না, কে? ও কেউ না, ও কেউ না, ও কেউ না, শান্ত হন বাবা, শান্ত হন। ও কেউ না, ও কেউ না, বসেন। দেখেন বাইরে পুলিশ পাহারা দিচ্ছে, আমাদের কেউ মারবে না। জেমস, আমার মেয়ে, এ আমার স্ত্রী, এরা কোথায়? জেমস, এরা কোথায়? সবাই আছে স্যার, আমি দেখছি স্যার। আমি তাহলে কি ও কি ডাইনি বেশি এখানে দাঁড়িয়েছিল? হ্যাঁ, না, অস্ত্র, অস্ত্র, আমার অস্ত্র কোথায়? স্যার, আমার অস্ত্র, আমার অস্ত্র কোথায়? আমার অস্ত্র দাও। আমি আমি সব কটিকে শেষ করে ফেলবো। এখনই দিচ্ছি, আমি সব ব্যবস্থা করেছি স্যার, আমি সব ব্যবস্থা করেছি, আমি এখনই দিচ্ছি স্যার, এখনই দিচ্ছি।
জেমস, জেমস, জি স্যার। এখন তো অফিস টাইম, আমি এখন অফিসে যাবো, আমার বাজারে নিয়ে এসো। জি স্যার। স্যার, একটা হেল্প করে দিন। জেমস, জি স্যার। এখন কয়টা বাজে? এখন তো স্যার রাত 2টা বাজে। রাত 2টা? জি স্যার। এখন আমি কি করব? এখন তো স্যার ঘুমানোর সময় স্যার আমাদের। হইতে যাব? জি স্যার। চলো। চলুন স্যার, আসেন স্যার। প্রিয় দর্শক, কথা বলছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান প্রফেসর ডক্টর সর্দার নাঈমের সাথে। আপনাকে স্বাগত। আপনার কাছে শুরুতেই জানতে চাই, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস, এই হোমসের স্বপ্ন আপনি কেন দেখেছেন? জাপানে পড়াশোনার সময় সার্জিক্যাল স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমি যে জিনিসটাতে সবচাইতে বেশি আকৃষ্ট হয়েছিলাম সামাজিক প্রতিষ্ঠান হিসেবে তাদের এল্ডারলি হেলথ কেয়ার। যেটা বলছিলাম, আমরা কিন্তু সবাই পেডিয়াট্রিক শব্দটার সাথে পরিচিত, পেডিয়াট্রিশিয়ানের সাথে পরিচিত, কারণ বাচ্চাদের টেক কেয়ার করাটা আমাদের দায়িত্ব, আমাদের ফিউচার। কিন্তু জেরিয়াট্রিক কেয়ার বা জেরিয়াট্রিশিয়ান নিয়ে আমরা কখনো চিন্তিত ছিলাম না, বিকজ বার্ধক্যের যে অসুস্থতাজনিত যে চিকিৎসা, সেই জেরিয়াট্রিক কেয়ার, সেটা নিয়ে আমরা কখনো ভাবিনি। তার কারণই হলো যে এই বার্ধক্যে যাওয়ার পরে এই মানুষগুলোকে জেরিয়াট্রিক সেবা দিয়ে, জেরিয়াট্রিক কেয়ার নিয়ে তাদেরকে আর সমাজের কোনো কাজে লাগানো সম্ভব না, এটা আমাদের ফিউচার না। কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, আমরাই যারা এখন, আমি নিজে একজন প্রবীণ, আমার বয়স 65, সেই হিসাবে আমি প্রবীণ। শুধু একটা পার্টিকুলার বয়সে যে আমরা প্রপার চিকিৎসা পাবো না, আমরা প্রপার সাপোর্ট পাবো না, সেটা তো হতে পারে না। যে সমাজে বিভিন্ন শ্রেণীরই মানুষ থাকেন, প্রান্তিক জনগোষ্ঠী যেমন আছেন, সচ্ছল, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবাই তো আছেন। আপনারা জিনিস খেয়াল করেছেন, প্রবীণ বয়সে কিন্তু সবাই অসহায় হয়ে যায়, নো ম্যাটার সে প্রান্তিক জনগোষ্ঠীর না সবচাইতে উচ্চবিত্তের। যদি সবচাইতে উচ্চবিত্তের শ্রেণীর যারা মানুষ প্রবীণ অবস্থায়, তারাও যখন বিছানা থেকে উঠতে পারেন না, তাদেরও যখন ডায়াপার চেঞ্জ করা লাগবে, তখন কি বেসিক্যালি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ওই মানুষের কোনো তফাৎ আছে? 1000 কোটি টাকা ব্যাংকে থাকার পরেও কোনো তফাৎ নাই। সেই কারণেই এ ধরনের একটি প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশ প্রথমবারের মতো আমি করেছি, এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। আমি কিন্তু ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম কনসেপ্টের সাথে একমত না। ঢাকা শহরের কথা যদি বলি, প্রতিটা ঘরে ঘরে আপনি যদি খোঁজ নেন, দেখবেন 80-90 বছরের বৃদ্ধ মানুষ হয় বিছানায় পড়ে আছেন, নয় ডিমেনশিয়ার রোগে ভুগছেন, আলঝেইমার্স রোগে ভুগছেন, এবং তারা কিন্তু জীবনের কোনোভাবেই জীবনকে উপভোগ করার কোনো স্কোপ পাচ্ছেন না। আমরা অনেকেই মনে করি বৃদ্ধ বয়সে, 80-90 বয়সে বাবা মার জন্য গ্রাম থেকে 2টো বুয়া নিয়ে এসে 2টো দারোয়ান রেখে দিলেই তাদের টেক কেয়ার হয়ে যায়। হয় না, কারণ এটা কিন্তু একটা আলাদা টেকনোলজি। এই যে আপনার অনুষ্ঠান দিয়ে আপনি যে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন, আমি আপনার এই অনুষ্ঠান, আপনাকে এবং এটার প্রযোজনা, হ্যাঁ, একমুঠো যত্ন, এই অনুষ্ঠানকে এবং এটার সাথে যারা জড়িত সমস্ত টিমের সমস্ত মেম্বারকেই আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য। কারণ
টেলিভিশন তো শুধু গান বাজনার সিনেমার জন্য না, টেলিভিশন দিয়ে আমাদের এবং টেলিভিশনের মধ্যেই তো আমরা চোখ আটকে থাকে, আমাদের জেগে থাকি যতক্ষণ তার ম্যাক্সিমাম সময়। এখান থেকে যদি আমরা কিছু না পাই, আমাদের মোটিভেশন যদি না আসে, তাহলে সেটা খুবই আনফর্চুনেট হবে। আপনাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত জরুরি একটি অনুষ্ঠান, যেটা তাবৎ জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য একটা মোটিভেশন তৈরি করবে, এবং আমি বিশ্বাস করি উত্তরোত্তর আপনার অনুষ্ঠান এগিয়ে যাবে এবং আমরাও বেনিফিটেড হব। তুমি হাসতে চাও না, তুমি হাসবে, তাই না? এই করলে কি হবে? তুমি সুস্থ হয়ে উঠবা। তুমি সুস্থ হয়ে উঠে কী করবে? তুমি তোমার ভাইজানের সেবা করবা, করবে না? অবশ্যই করবা। সেই দিনের জন্য আমি বসে আছি। তুমি সুস্থ হও, তুমি সুস্থ, তুমি এখানে থাকলে তুমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। আর ভয় পাবা না, বলবা তোমার কি দরকার বলবা। বলো তো ভাইজান, আমি আপনাকে ভালোবাসি, বলো তো। আমি তো বুঝতে পারলাম না কি বললো, আবার বলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। স্যার, আপনার এইখানে কেমন লাগে? এক একটা জায়গায় এক একটা পরিবেশ থাকে, তাই না? এখন এখন আমার উদ্দেশ্যে কি জন্য আসছি? আমি তো কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, আমি এসেছি একটা সুন্দর সময় কাটাবার জন্যে। স্যার, আপনার আনন্দের মুহূর্তগুলো কি মনে পড়ছে এখন? আমার ছেলে মেয়ে বলে, আব্বা আমেরিকা আসেন, এখানে থাকে। আমি বলি আমেরিকায় কী দেখবো, আমি সব দেখে এসেছি, তোদের থেকে আমরা এখানে ভালো আছি। যদি শান্তিটা ভাই নিজের মনের কাছে, আপনি যদি মনটাকে শান্তি করে নিতে পারেন, সব কিছু শান্তি। বাংলাদেশের লোক খারাপ কে বলছে? ভালো লোক আছে না, প্রচুর লোক, ভালো লোক আছে। অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আপনারা ভালো কাজ করতেছেন, আপনাদের মাধ্যমে দুনিয়াতে যেন ভালো কাজগুলো মানুষ দেখে। দর্শক, কথা বলছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের ডিএমডি ডাক্তার আশিকের সাথে। ডাক্তার আশিকুর রহমান, এত বড় একটি কর্মযোগ্য রিটায়ারমেন্ট হোমসের এই কর্মযোগ্য চালানোর জন্য যে ব্যবস্থাপনা দরকার, সেই ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলুন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আন্ডারে আমরা আমাদের বাংলাদেশের স্বাস্থ্যসেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পেশাটা, নার্সিং পেশা, সেই আমরা ফাউন্ডেশনের অধীনে আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ তৈরি করেছি। আমরা কেয়ার গিভার তৈরি করার জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রেনিং ইনস্টিটিউটের আন্ডারে আমরা দক্ষ কেয়ার গিভার তৈরি করেছি, এবং প্রবীণদের জন্য খুব গুরুত্বপূর্ণ রিহেবিলিটেশন থেরাপি, সেজন্য আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স করেছি। সো প্রথমে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি দক্ষ জনবল তৈরির দিকে আমাদের মনোযোগটা ছিল, এবং আমরা উই আর ভেরি মাচ লাকি যে আমাদের জাপানের সরাসরি তত্ত্বাবধানে এবং জাপানের যে সিনিয়র সিটিজেন কেয়ার মডেল, সেই মডেলটাকে ফলো করে তাদের তত্ত্বাবধানে আমরা এই দক্ষ জনবল তৈরি করতে পারছি। এবং আমরা গত 1 বছরে আমাদের এখানে যারা বসবাস করছে তাদেরকে আমাদের কৃষ্টি কালচারকে মাথায় রেখে এবং জাপানের ডিসিপ্লিনটা এবং নিয়মের মাধ্যমে আমরা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস তৈরি করার মৌলিক 3টা ব্যাপার আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে আমরা বার্ধক্যটাকে স্বাস্থ্যসম্মত বার্ধক্য আমরা নিশ্চিত করব, এবং 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবা বিশ্বমানের, এই প্রবীণদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবাটা দেওয়ার নিশ্চিত করার চেষ্টা করছি। এবং একই সাথে আমরা বিশ্বাস করি যে প্রবীণ যে আজকে বার্ধক্যে উপনীত হয়েছে,
তার জন্য মর্যাদাবান এবং মর্যাদা সম্পন্ন এবং যত্নবান একটি ভালোবাসাময় একটি বার্ধক্য জীবন নিশ্চিত করার জন্য আমাদের এই জনবল, আমাদের পুরো টিম আমরা কাজ করছি। কথা বলছি বার্ধক্য বিশেষজ্ঞ জেরন্টোলজিস্ট মহসিন কবিরের সাথে। শুরুতেই জানতে চাই, বার্ধক্য বিশেষজ্ঞ হিসেবে বার্ধক্য বা প্রবীণ বলতে আমরা কি বুঝি? জেরন্টোলজির ভাষায় বার্ধক্যকালীন জীবনটাকে 3 ভাগে ভাগ করা হয়। 60 থেকে 70 বছর বয়স যাদের তাদেরকে বলা হচ্ছে ইয়ং ওল্ড, 70 থেকে 80 বছর বয়স যাদের তাদেরকে বলা হচ্ছে মিডিল ওল্ড, এবং 80 প্লাস যারা তাদেরকে বলা হচ্ছে ওল্ড বা ভেরি ওল্ড, বাংলায় বললে অতি প্রবীণ। তো এই যে বার্ধক্যকালীন বয়সটাকে এই যে 3 ভাগে ভাগ করলো, এই 10 বছর অন্তর অন্তর যে ভাগটা, এই 10 বছরে আমাদের শরীরে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল অনেকগুলো পরিবর্তন হয়। সকালে একজন মানুষ ঘুম থেকে ওঠার পর, একটা সুস্থ সবল মানুষ যা করে, যেমন সকালে উঠে কি দাঁত ব্রাশ করছে, তারপর নাস্তা করছে, তারপর গোসল করতেছে, আবার ঘুমাচ্ছে, কিন্তু এই কাজগুলো তখন বাইরে থেকে আরেকজনের সাপোর্ট নিয়ে করতে হয়। তা এই সেবার ভেতরেই সে থাকে। তো এই সেবাগুলো নিশ্চিত করতে হয় বার্ধক্যে সুস্থ থাকতে হলে। মানসিকভাবে বার্ধক্যে যে কয়টা মানসিক রোগের আমরা নাম জানি, সব কয়টা রোগই বার্ধক্যে গেলে হতে পারে। এখন যদি আপনি বলেন যে কেন, একটা কারণ, যে চিন্তাটা আমরা আমরা কল্পনাও করতে পারি না, আমাদের আসেও না, সেটা হলো মৃত্যু চিন্তা, ফেয়ার অফ ডেথ। তো এই যে ফেয়ার অফ ডেথ, আমি যদি আপনাকেই বলি এখন যে শিল্পী আপনি মারা যাবেন, কালকে মারা যাবেন বা পরশু মারা যাবেন, আমি 4 বার কি 5 বার প্রশ্ন করার পরে আপনি কিন্তু আমার উপর বিরক্ত হয়ে যাবেন এবং ক্ষেপে যাবেন, কেন আমি মারা যাব। আমরা ইয়ংরা চিন্তাই করতে পারি না আমি কেন মারা যাব। কিন্তু একজন প্রবীণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেছে, আজকেই মনে হয় আমার শেষ দিন। সন্তান যখন আসতেছে, বিদেশে চলে যাচ্ছে বা দূরে চলে যাচ্ছে, আত্মীয় স্বজন, মনে হচ্ছে এটাই বুঝি আমার শেষ দেখা। এবং এই জন্য দেখবেন যে শেষ বাবা মা বা দাদা দাদির সাথে যখন দূরে চলে যায়, তাদের শেষ বিদায়ের আদরটাও ভিন্ন হয়, কারণ তার দিক থেকে সে কিন্তু শেষ বিদায়টা দিচ্ছে। আর আমি লাস্ট যেটি বলবো, যে এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম, এই প্রতিষ্ঠান ডিজাইনই করা হয়েছে সব বয়সী প্রবীণদের কথা চিন্তা করে। সেটি হলো ওই যে আমি বললাম যে ইয়ং ওল্ড, মিডিল ওল্ড, ওল্ড। এখানে ইয়ং ওল্ডের জন্য রয়েছে থাকার ব্যবস্থা, তাদের বিনোদনের জন্য সব ব্যবস্থা রয়েছে, স্পোর্টস জোন, ওয়াকিং এরিয়া, সুইমিং পুল, সোনা, জাকুজি, লাইব্রেরি, এগুলো। মিডিল এইজ যেটাকে বলা হচ্ছে মিডিল ওল্ড, 70 থেকে 80 বছর, তাদের জন্য রয়েছে আমাদের হসপিটাল ফ্যাসিলিটি পুরোটা, এখানে সব ডক্টর এবং সুপার স্পেশালাইজড হসপিটাল ফ্যাসিলিটি রয়েছে। এবং ওল্ড বা ভেরি ওল্ড যারা, তাদের জন্য রয়েছে আমাদের প্যালিয়েটিভ কেয়ার, ডিমেনশিয়া কেয়ার এবং আমাদের এন্ড লাইফ কেয়ার, যেটি বাংলাদেশে আমরাই প্রথম এন্ড লাইফ কেয়ার চালু করেছি। এই যত্নটার মাধ্যমে নিজেরাই শুরু করি, আস্তে আস্তে দেশ পাল্টাবে, সবাই পাল্টাবো, প্রবীণ বান্ধব হয়ে যাব। সাতমহলার স্বপন পড়ে নিবিল হাজারো বাতি। আন্টি, এই অক্ষরগুলো আমরা চিনি কিনা দেখি তো। সেটা তখন দেখবেন। ঠিক আছে। আমার তো ডিমেনশিয়ার কথাটাই বলতেছি, যে আমি খুব একটা মনে রাখতে পারি না, অনেক সময় অনেক কিছুই আমি কথা বলতে পারি না কারোর সাথে, যে সময় লাগে একটু খবর নিতে হয়, যে আগে জানি তারপরে বলবো আর কি। এই হলো আমার সমস্যা আর কি, আর কিছু সমস্যা না। যাদের যাদের ডিমেনশিয়া আছে তাদেরকে হেল্প করা উচিত। ডিমেনশিয়া মানে মানুষ হারিয়ে যাওয়া নয়, ডিমেনশিয়া মানে স্মৃতির দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া। কিন্তু একটা দরজা কখনো বন্ধ হয় না, ভালোবাসার দরজা। যারা সব ভুলে যান তারা এখনো বুঝতে পারেন কণ্ঠের উষ্ণতা, হাতের স্পর্শ, চোখের মমতা। একটু ধীরে কথা বললে, একটু ধৈর্য ধরলে, একটু পাশে বসলে তারা আবার নিজের মতো হন। দর্শক, কথা বলছি আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আজিজুল হকের সাথে। বাংলাদেশে ডিমেনশিয়া কেয়ার গিভার প্রফেশনালি আমরা তৈরি করার পেছনে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে মনে করেন? আমি ডিমেনশিয়া নিয়ে কাজ শুরু করেছি 2006 সাল থেকে।
আমি যখন আমার মায়ের ডিমেনশিয়া ধরা পড়ে তখন আমি এটা বুঝতাম না যে মায়ের কী হয়েছে। আমি কোনো ডাক্তার খুঁজে পাইনি, আমি কোনো কেয়ার গিভার খুঁজে পাইনি। তো দিন দিন আমার মা যখন আরও মানে দ্রুত প্রোগ্রেস হচ্ছিল রোগটা, তখন মা উম্মাদের মতো কাজ করতে করতে আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছিলাম। লন্ডনে গিয়ে আমি একটা কোর্স করার পর জানতে পারি যে ডিমেনশিয়া কেয়ার গিভারের বাংলাদেশে খুব প্রয়োজন। কারণ এমনি নার্স আছে, তারা কিন্তু নার্সের কারিকুলামের মধ্যে ডিমেনশিয়া নাই, ডাক্তারের কারিকুলামের মধ্যে ডিমেনশিয়া অল্প আছে। তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে ফুল একটা কারিকুলাম করা দরকার, যেটা লেভেল 3 হওয়া উচিত। কারণ একজন ডিমেনশিয়া কেয়ারে ডিমেনশিয়া রোগীর জন্য তার ডিমেনশিয়ার পার্সন সেন্টার কেন্দ্রিক একটা কেয়ার দরকার। তো আমি বিভিন্ন লেভেলে অ্যাওয়ারনেস করতে গিয়ে আমি দেখি যে বিভিন্ন ডিমেনশিয়া পেশেন্ট ফ্যামিলির জন্য আমার কিছু করা দরকার। যেহেতু পেশেন্ট ফ্যামিলিরা এটার কোনো মানে তারা কোনো দিক নির্দেশনা পায় না কোথা থেকে, এমনকি ডাক্তারের লেভেল থেকে হোক, কেয়ার গিভার লেভেল থেকে হোক, তারা কোনো দিক নির্দেশনা পেত না। তখন আমি বাংলাদেশ ন্যাশনাল স্কুল অথরিটির যে চেয়ারম্যান ছিলেন তৎকালীন 2023 সালে, আমি তার শরণাপন্ন হই। তাকে বলি যে একটা ডিমেনশিয়া কেয়ার লেভেল 3 কোর্স ডেভেলপ করা উচিত। বাংলাদেশে 15 লক্ষ ডিমেনশিয়া পেশেন্ট আছে, প্রায় এর জন্য অনেক কেয়ার গিভার দরকার, কোনো স্কিল কেয়ার গিভার ছিল না। আমাদের এখানে ডিমেনশিয়া ডে কেয়ার আছে একটা, এই ডে কেয়ারে আমরা অন্যদের বিভিন্ন কগনিটিভ ফাংশনগুলোকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করি। মিনি মেন্টাল মেমোরি টেস্ট, এই টেস্টটা করলে, সংক্ষিপ্ত একটা মনস্তাত্ত্বিক টেস্ট, এই টেস্টটা করলে তাকে আমরা বুঝতে পারি তার কোন লেভেলে আছে। এটা কিন্তু ডায়াগনোসিসের অংশ না, যে যারা ডিমেনশিয়া পেশেন্ট তারা নিজের গান গাচ্ছে, কেউ এই করতেছে, কথা বলতেছে। তো এইটা হচ্ছে কি, তারা এখানে আসার কারণেই কিন্তু তারা হচ্ছে, তাদের ব্রেনটা ক্ষয় রোধ হচ্ছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে চালাতে পারলে ভালো হবে। ডিমেনশিয়া শুধু ভুলে যাওয়া নয়, এটা মস্তিষ্কের অসুখ, যা স্মৃতি, চিন্তা এবং দৈনন্দিন কাজ করার সামর্থ্যকে প্রভাবিত করে। এটি আর কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটি গ্লোবাল চ্যালেঞ্জ, যার মোকাবেলা করতে হবে পরিবার, সমাজ, দরকার স্বাস্থ্য ব্যবস্থা। প্রবীণদের সঙ্গে সময় কাটান, কারণ আজ যখন পৃথিবী বড় হচ্ছে, তারা আমাদের মনে করিয়ে দিচ্ছেন মানুষ হওয়া মানে দয়া, শ্রদ্ধা এবং ভালোবাসা। ডিমেনশিয়া পেশেন্টদের সাথে আমাদের বেসিক্যালি আমরা ডিল করে থাকি, আমরা কনসালটেন্সি দিয়ে থাকি। আমাদের বাংলাদেশে অ্যালজাইমার ডিজিজ বা ডিমেনশিয়া রোগ সম্পর্কে অতটা সচেতনতা নাই, এজন্য দেখা যায় আমাদের আর্লি স্টেজে পেশেন্ট ডায়াগনোসিস হয় না। এজন্য আমরা অনেক ধরনের কষ্টে, বিশেষ করে কেয়ার গিভার হিসেবে বা একজন ফ্যামিলি মেম্বার হিসেবে সবচেয়ে বেশি কষ্টে ভোগে। এবং এই কষ্টটার মধ্যে একজন পেশেন্ট সবচেয়ে বেশি কষ্ট পায় এই অর্থে যে সে তার ব্যক্তিত্ব এবং আমরা যেটাকে বলি সেলফ ডিগনিটি, এটা হারিয়ে ফেলে। বিভিন্ন ধরনের কুসংস্কারাচ্ছন্ন তার কারণে তারা বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারে, যেমন অনেককে বেঁধে রাখা হয়, জিন পরির আছর হয়েছে, এইভাবে করে তাকে সামাজিকভাবে হেনস্থা করা হয়, পরিবারকে একঘরে করে রাখা হয়। আমাদের বাংলাদেশে দরকার প্রথম দিকে আর্লি স্টেজে ডিমেনশিয়া এবং অ্যালজাইমার ডিজিজ এগুলো যাতে ডায়াগনোসিস হয়, যাতে একজন রোগী তার শেষ জীবনে অপমানিত না হন এবং তার শেষ জীবন যাতে সুনিশ্চিত হয়। আমাদের এই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবীণ বিষয় নিয়ে বাংলাদেশে প্রথম যিনি কাজ করেছেন, প্রবীণ অ্যাক্টিভিস্ট জনাব আবুল হাসিব খান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশে করোনাকালীন সময়ে যেই মানুষটিকে আমরা খুব বেশি টেলিভিশনের পর্দায় দেখেছি, ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের প্রবীণ বিষয়ক অনুষ্ঠান এক মুঠো যত্ন। আমরা প্রবীণ বলছি, কাদেরকে প্রবীণ বলছি? ডাক্তার লেলিন চৌধুরী। মায়ের পেট থেকে একটি শিশু ভূমিষ্ঠ হয়ে ক্রমশই সে পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়। এই অগ্রসর হওয়ার পথে তার জীবনে কয়েকটি অংশ থাকে, যেমন শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, প্রৌঢ়ত্ব এবং প্রবীণত্ব। সাধারণত বিশ্ব স্বাস্থ্য সংস্থা 65 বছর এবং তদূর্ধ্ব মানুষকে প্রবীণ বলে থাকে। বাংলাদেশে প্রবীণ জনসংখ্যা ক্রমশ বাড়ছে। প্রত্যেকটা বয়সেরই কিন্তু কতগুলো উপভোগের জিনিস থাকে, আবার কতগুলো বৈশিষ্ট্য থাকে। যেমন
তরুণ বেলায় কালো কুচকুচে চুল, কিন্তু প্রবীণ দেখা যায় সে তো শুভ্র চুলে মাথা ঢেকে যায়। আবার অভিজ্ঞতার আলোকে প্রবীণগণ নতুনদের থেকে অনেক অগ্রসর থাকেন। মূলত সমাজটা প্রবীণের অভিজ্ঞতা, নতুনের উদ্যম, এই দুইয়ের মিশ্রণেই চলে। তবে প্রবীণকে সারা বিশ্বে বিশেষভাবে সম্বোধন করা হচ্ছে এই কারণে যে প্রবীণ জনগোষ্ঠীর কতগুলো সমস্যা দেখা যায়, যেমন মাথার চুল পেকে যায় বা অনেক বেশি ঝরে যায়। একই সাথে তার স্মৃতির ক্ষেত্রেও একটি বড় বৈশিষ্ট্য দেখা যায়, অনেক কিছুই তারা মনে রাখতে পারে না। এই মনে রাখতে না পারার বিষয়টাকে চিকিৎসা বিজ্ঞান এবং এখন সামাজিক বিজ্ঞানও ডিমেনশিয়া বলে থাকে। তো প্রবীণের যত্নের ক্ষেত্রে, প্রবীণের জীবনকে মূল্যবান করার ক্ষেত্রে এই ডিমেনশিয়ার বিষয়টাকে কিন্তু গুরুত্ব দেওয়ার বিষয়টি সারা পৃথিবীব্যাপী স্বীকৃত হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রবীণের স্বাস্থ্য এই যত্নের সাথে প্রথমত এই ডিমেনশিয়াকে উল্লেখ করছে। আমরা প্রত্যাশা করি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিশাল জনগোষ্ঠী সেই দিকে ধাবিত হবে এবং সেই মনস্কতা দ্বারা শুদ্ধ এবং পরিপূর্ণ হবে। জনাব আবুল হাসিব খান, আপনি বাংলাদেশে প্রথম প্রবীণদের নিয়ে কার্যক্রম শুরু করেন, এই বিষয়ে আপনি কিছু বলুন। আমি আসলে একটা উন্নয়ন সংস্থায় কাজ করি, যাকে পাবলিকলি বলা হয় এনজিও। তো সে এনজিওদের মধ্যে নর্মালি প্রবীণদের নিয়ে কাজ করে না। তা আমি 88-এর বন্যার পরে নরসিংদী গেলাম কিছু পুনর্বাসনের কাজ করতে। গিয়ে দেখি আমার অফিসের চারিদিকে ওরা কিছু কিছু রিলিফ দিচ্ছে, কিছু টাকা দিচ্ছে। তো একটা বয়স্ক মহিলা চিৎকার করতেছে, কিছু চাচ্ছে। তো আমি তার কাছে গিয়ে বললাম যে মা, আপনি কী চান? আমাকে কিছু টাকা দেন। আপনার টাকা দিয়ে কী করবেন? ওরা যা করে আমি তাই করব। তা আমি কি মনে করে ওইখান থেকে 3-4 হাজার টাকা দিয়ে দিলাম। তার মাসখানেক পরে আমি ওই এলাকাটা আবার দেখতে গেলাম। তখন থেকে এক ভদ্রমহিলা বয়স্ক দৌড়ে এসে আমাকে ঝাপটা ধরে হু করে কাঁদতেছে আর আমার জন্য প্রার্থনা করতেছে। তাই বললাম, আমি কি করেছি যে আপনি আমাকে এত এইভাবে করছেন? পরে আমার হাত ধরে টেনে নিয়ে গেল, গিয়ে দেখি একটা বড় বাদাম গাছ। সেই বাদাম গাছের নিচে সে ছোট্ট কয়েকটা বেঞ্চ পেতে সেখানে সে চা বানায়, বিস্কিট রাখে, এগুলো বিক্রি করে এবং তার ছেলেবেলার বন্ধুরা আসে, গল্প হয়। সে বললো, আমি এখন খুব খুশি এবং খুব সুখী। তখন আমার চোখ খুলে গেল যে এদেরকে তো অ্যাক্টিভ রাখতে হবে এবং এরা কাজ করতে পারে। তারপরে একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের ভিতর দিয়ে আমি আর অ্যাকশনের কন্টিনিউটর ছিল একজন ব্রিটিশ ভদ্রলোক। উনি বাংলা বুঝতেন, বাংলা বলতে পারতেন। জয়েন্টলি আমরা একটা এক্সারসাইজ করে আমরা জিনার্দি ইউনিয়নের 5টা ইউনিয়নের কী হলো 5টা কেন্দ্র করলাম। সেখানে এই প্রবীণদের বিনোদন, তাদের স্বাস্থ্যসেবা, তাদের এই যে কর্মজীবনে অ্যাক্টিভ রাখার জন্য কিছু ঋণ দেওয়া, এইটা নিয়ে আমরা কাজটা শুরু করলাম এবং দেখলাম যে খুব সফলভাবেই এরা কাজ করে যাচ্ছে। এতে তারা একদিকে অ্যাক্টিভ থাকে, তাদের শারীরিকভাবে তারা, মানসিকভাবে তারা সুস্থ থাকে এবং ভালো থাকে। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবারও আসব। জনাব মোহাম্মদ খুরশিদ আলম, আপনাকে দেখে দেখে আমরা বড় হয়েছি, আপনার গান শুনে শুনে বড় হয়েছি। আজকে আপনার মুখ থেকেই আমরা শুনব প্রবীণ জীবনে আপনার এই দীর্ঘ পথ চলায় সঙ্গীত কিভাবে একজন প্রবীণের মানসিক স্বাস্থ্যের উপকার করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যেই পাড়ায় থাকি সেই পাড়ায় যদি একটা ছোট্ট, এটা বিদেশে হয়, যেরকম চায়নাতে হয়, যে হয়তো যেই পাড়ায় আমি বসবাস করি সেখানে আমি গানের লোক, আমি গান নিয়ে, উনি স্বাস্থ্যের লোক। যেরকম আমার চাচা ছিলেন, উনি হেলথ ক্যাম্প করতেন, দাঁতের ডাক্তার ছিলেন। তা আমাদের গ্রামে ওরকম যেতেন, যে একটা হয়তো দেখা গেলো 20 জন কিংবা 30 জন দাঁতের প্রবলেম আছে, সেগুলো। তা আমাদেরও গান বাজনার ব্যাপারে বলি যে গান মানুষকে আনন্দ দেয় এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অনেক গান আছে যেই গানগুলি যারা শোনেন তাদের প্রফুল্লতা বাড়ে গানে। আবার কিছু গান আছে, আমাদের ধর্মীয় গান আছে, হামনাতোষ, এগুলিও শোনা উচিত। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের যদি সেই সিস্টেমটা থাকতো যে প্রবীণের কাছ থেকে নতুন যে শিশু কিংবা শৈশব ছেলেপেলে তাদেরকে শেখানোর মতো যদি একটা পরিবেশ থাকতো,
তাহলে আমার মনে হয় দেশ অনেক উপকৃত হতো। আমি ব্যক্তিগতভাবে গান নিয়ে এখন আমার 81। আমি সবসময় যেরকম বাসায় অবসর টাইমে যে গানগুলি শুনি, মানে যে গানগুলি হয়তো আমার বাবা কিংবা আমার দাদা শুনতে পছন্দ করতেন, সেই গানগুলি শোনার চেষ্টা করি, কারণ ওখানে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। এটা এখন আমি অনুধাবন করতে পারতেছি, ছোটোকালে হয়তো পারতাম না। এটা করা উচিত বলে আমি বিশ্বাস করি, এবং এটা আমাদের প্রবীণদের জন্য যেরকম কাজের হবে, নবীনদের জন্য কাজে আসবে। ডাক্তার লেলিন চৌধুরী, আপনি আপনার আলোচনার শুরুতে বলেছিলেন ডিমেনশিয়া বিশেষ করে আলঝেইমার্স একটা ভয়ঙ্কর রকমের ব্যাধি, যে ডিমেনশিয়ার জন্য আসলে কি কোনো ঔষধপত্র এগুলো আছে নাকি? ডিমেনশিয়া হলে মানুষ কি করে বুঝবে যে ডিমেনশিয়া হয়েছে এবং তার যত্নের জন্য কি করবে, এই সম্পর্কে আপনি কিছু বলুন। ডিমেনশিয়া শুধু প্রবীণদের হয় এমন না। সম্প্রতি চীনে 20 বছর বয়সী একজন মানুষের কিন্তু ডিমেনশিয়া নির্ণয় করা হয়েছে, ডায়াগনোসিস করা হয়েছে। তবে সাধারণভাবে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রষ্টতা বয়স্ক মানুষদের বেশি হয়। ডিমেনশিয়া প্রধানত অনেকগুলো কারণে হয়। 1 নম্বর কারণ হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। এটা হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মস্তিষ্কের কোষগুলো সংকুচিত হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ফলে আমরা মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলি। আর এর বাইরেও কতগুলো কারণ রয়েছে, যেমন যে মানুষটির শরীরে অনিয়ন্ত্রিত ব্লাড সুগার বা রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি থাকছে দিনের পর দিন, তারও কিন্তু মনে রাখার ক্ষমতা কমে যায়। যে মানুষটির শরীরে কোলেস্টেরল নামের এক ধরনের চর্বি জাতীয় পদার্থ অনিয়ন্ত্রিতভাবে অনেক বেশি থাকে, এবং এই কোলেস্টেরলগুলো আমাদের রক্তবাহী যে ধমনীগুলো, ধমনীর ভেতরে একটা স্তর ফেলে ধমনীর ভেতরের নাড়িপথটাকে সরু করে ফেলে। তো যাদের কোলেস্টেরল বেশি তাদের মস্তিষ্কের ভেতরের সেই ধমনীপথগুলো শুরু হয়ে যায়, ফলে অক্সিজেন কম পায়, তার স্মৃতি ক্ষমতা নষ্ট হয়। এর বাইরে দুর্ঘটনার জন্য হতে পারে, আরও কিছু রোগেও এটি হতে পারে। তবে পৃথিবীতে সবচেয়ে বেশি উদ্বেগ গবেষণা কিন্তু মূলত অ্যালজাইমার্স নিয়ে। অ্যালজাইমার্স বয়স বৃদ্ধির সাথে এটা বাড়তে থাকে। যদি একজন মানুষ তার স্মৃতিশক্তিকে সম্পূর্ণ সতেজ রাখতে চায়, তাকে কতগুলো কাজ করতে হবে। 1 নম্বর, সে সুষম খাবার খাবে, যে খাবারের মধ্যে শাকসবজি, ফলমূল এবং শস্য জাতীয়, শস্যের দানা জাতীয় খাবারগুলো বেশি থাকবে, এবং প্রাণীজ প্রোটিন, প্রাণীর থেকে আহরিত যে আমিষ, সেটি কম থাকবে। সে মানুষটিকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে, এবং তার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী শরীরটাকে কাজে লাগাতে হবে, খাটাতে হবে। এটি আপনি হাঁটা অর্থে বলতে পারেন, কাজ করা অর্থে বলতে পারেন, ব্যায়াম অর্থে বলতে পারেন, যেভাবেই বলুন না কেন শরীরটাকে কাজ করাতে হবে। তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শরীরে যদি কোনো বড় ধরনের অসুখ থাকে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনি সমস্যা ইত্যাদি, বা কোলেস্টেরল বেশি, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এর বাইরে আরেকটি কাজ, তাকে এমন সব কাজের সাথে যুক্ত থাকতে হবে, সেই কাজটি যেন প্রতিদিনই নতুনত্ব তৈরি করে। যে কারণে আমরা প্রায়ই বলি খুরশিদ আলম সাহেবের মতো মানুষ, অথবা জয়নুল আবিদিনের মতো যারা ছবি আঁকেন, এই মানুষগুলোর কিন্তু ডিমেনশিয়া বা স্মৃতিভ্রষ্টতা খুব অনেক দেরিতে হয়। কেন জানেন? দেখবেন নতুন একটা ঘটনা যখন আমাদের সামনে ঘটে, আমরা খুব আগ্রহী হয়ে উঠি। আমরা আগ্রহী হয়ে উঠি মানে আমাদের মস্তিষ্ক আগ্রহ পোষণ করে। এই আগ্রহর কারণে তার মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়। তেমনি আমি প্রতিদিন কিছু গান গাই বা শুনি, যেটি প্রতিদিনই নতুন, সেটি আমার আগ্রহটাকে বাড়ায়। এটি কিন্তু প্রতিদিনই আমাকে একটা নতুন থেকে আরেকটা নতুনের দিকে ধাবিত করে। এর মধ্য দিয়ে মস্তিষ্ক উজ্জীবিত হতে থাকে। এই উজ্জীবন প্রক্রিয়ার মধ্য দিয়ে মস্তিষ্ককে সচল রাখার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কারণেই প্রবীণের জন্য অথবা প্রতিটি জীবনের জন্য, মানুষের জন্য আনন্দময় কর্ম পরিবেশ, আনন্দময় ভাবনা পরিবেশ, আনন্দময় মনোসামাজিক পরিবেশ গড়ে তোলা দরকার। আমরা প্রত্যাশা করব ক্রমশই আমরা যতটা সভ্যতা এবং সভ্য হওয়ার দিকে অগ্রসর হচ্ছি, এই আনন্দময়তা জীবনের সাথে যোগ করব। তাহলেই কিন্তু ডিমেনশিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা অনেকটাই সফল হতে পারব। জনাব হাসিব, এই যে সোশ্যাল ওয়ার্ক হিসেবে তরুণদের জন্য আপনি কি ধরনের এই মেসেজ আপনি দিবেন? আনন্দময় জীবন বা বার্ধক্য বয়স, এটা পাওয়ার জন্য তো কতগুলো ম্যাটেরিয়াল কন্ডিশন লাগে। আমি যদি ঘুমাওয়ার জায়গা না থাকে,
আমার যদি খাওয়ার জায়গা না থাকে, আমার যদি স্বাস্থ্যের মিনিমাম চিকিৎসা জায়গা না থাকে, তাহলে আমি কোত্থেকে আনন্দময় জীবন আমি করবো? তো এটা হলো প্রাইমারি। আমার দেশের প্রবীণদের এখন 1,60,00,000 প্রবীণ। আমার দেশের প্রবীণদের তো পথে পদে পদে বাধা, কারণ 2050 সালে আমাদের দেশে প্রবীণের সংখ্যা হবে 25%, এবং তখন এটা একটা বিশাল সমস্যা। এই প্রবীণদেরকে কোনোভাবেই সামলানো সম্ভব নয়। কাজে এখন থেকে যদি সবাই মিলে একসাথে এগুলো ম্যানেজ করার জন্য আমরা না পদক্ষেপ নেই, সরকার, জনগণ সবাই মিলে, সুশীল সমাজ বা যারা সমাজে কাজ করেন সবাই মিলে, তা না হলে পরে কিন্তু এই প্রবীণরা আমাদের জন্য একটা বিশাল বিশাল একটা বার্ডেন হিসেবে চলে আসবে, এবং যেটা আমাদেরকে খুব বিপদে ফেলে দেবে। কাজে এই জন্য আমি বলবো যে প্রবীণদেরকে আসুন, প্রবীণের পাশে আমরা দাঁড়াই। আন্তঃপ্রজন্ম মানে শুধু প্রবীণ ক্লাব না, ওখানে এখন নবীনদেরও থাকতে হবে। নবীন প্রবীণ আন্তঃপ্রজন্ম ক্লাব, সেলফ হেল্প, মানে নিজেরা নিজেকে হেল্প করবে। জনাব খুরশিদ আলম, আপনার কাছে আসব। সারা জীবন গান গেয়ে গেলেন, আপনার এই গান নবীন প্রবীণ সবাইকে অনুপ্রাণিত করে। এইরকম আপনার কাছ থেকে আমরা আপনার কিছু মনে পড়ে, যেমন মা নিয়ে আপনার খুব বিখ্যাত গান আছে। আপনি অনেক চমৎকার চমৎকার গান আমাদেরকে উপহার দিয়েছেন দেশ জাতিকে। এই বয়সে এসে আপনি আপনার কিছু কিছু গানও শুনতে চাই এক লাইন করে, এবং তরুণদের জন্য আপনি কিছু উপদেশমূলক কথা। উপদেশ না, আমি যেটা আমি নিজে করি আর কি, যে যখন আমাকে কোনো চ্যানেলে বলা হয় যে অমুক দিন আপনার প্রোগ্রাম, সেটা হয়তো 1 মাস আগে কিংবা 1.5 মাস আগে বলা হলো যে অমুক চ্যানেলে আপনাকে গান গাইতে হবে, সেখানে হয়তো 1 ঘন্টার প্রোগ্রাম করতে হবে। তা আমি যেটা করি, তখন আমি শর্ট আউট করার চেষ্টা করি যে কোনটা দিয়ে আমি, যদি ফেব্রুয়ারি মাস হয় তাহলে ভাষার গান দিয়ে আমরা উদ্বোধন করি, যদি বিজয়ের মাস হয় তাহলে আমরা দেশের গান দিয়ে উদ্বোধন করি, পছন্দের যে গানগুলি কিংবা জনগণ যে সিনেমা চলচ্চিত্রে যেগুলি সুপার ডুপার হিট ছিল সেই গানগুলি করি। এরকমভাবে 15-20টা গান আমি চয়েস করি। তো আমি বিনয়ের সঙ্গে সবাইকে বলবো যে এটা আল্লাহর, গলাটা কিন্তু আল্লাহর দান, প্রত্যেকের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। কাউকে একটু কম দিয়েছেন, কাউকে একটু বেশি দিয়েছেন। যাকে বেশি দিয়েছেন উনি তো শিল্পী হয়েছেন, আল্লাহ দিয়েছে সেটাকে যেন আমরা নিজেরা আরও তৈরি করি। আমি বলতেছি না যে সকাল থেকে উঠে আমরা এখন যে আমাদের ফ্ল্যাটে, আমরা যেরকমভাবে ফ্ল্যাটে থাকি, পাশের লোকের অসুবিধা হয়, সেই জন্য কোনো একটা যেরকম ইনস্টিটিউশন থাকে সেই সমস্ত জায়গায় হোক কিংবা নিজে, আমি তো আমার বাসায় সবসময় গান গাই, সেটা পার্শ্ববর্তী দেশের হতে পারে, বিদেশির হতে পারে, একটা গানের পরিবেশ থাকে সবসময় রাখার চেষ্টা করি। কারণ আমি চাই যে আমার এটা যেন ডিরেল না হয়ে যায়, আমি যে গান গাওয়ার ক্ষমতাটা যেন কমে না যায়, সেটা সব রকম। আমার জীবনের শুরু ছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। 65-এ রবীন্দ্রসঙ্গীত তৎকালীন সরকার ব্যান করলো জন্য আমাকে এই আধুনিকে আসতে হলো। আমি 96-এর ছাত্র ছিলাম, 2 বছর ক্লাস করার পরে বন্ধ করে 65-এ বন্ধ হয়। আপনি যে মা নিয়ে বলেন, আমি একটু শোনানোর চেষ্টা করছি। ছবির নাম সমাধি। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়ব না ও মা, তোকে আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গান যারা শোনেন আর যারা করেন, গান যত বেশি শুনবেন তত বেশি আনন্দ পাবেন আর কি, এটা আমার ব্যক্তিগত মত আর কি। আমরা আপনার মায়ের গানটি দিয়েই আজকের এই পর্বটি শেষ করতে চাই। আমরা মায়ের প্রতি দেওয়ানা হই, বাবার প্রতি দেওয়ানা হই, সমাজের, দেশের প্রতি আমরা সুন্দর কর্তব্য পালন করি, এবং প্রবীণ নিয়ে আমরা শ্রদ্ধাশীল হই, একটু যত্নশীল হই, ভালোবাসি আমাদের প্রিয় প্রবীণদেরকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসতে থাকবেন।